কিভাবে জেন কোডিং করতে হয়। আচ্ছা, আজকে ভিডিও টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে জেন কোডিং করতে হয়। জেন কোডিংটা কি? আমি এটা মূলত করতেছি নোটপ্যাড প্লাস প্লাসে। জেন কোডিং করার জন্য আমার অবশ্যই জেন কোডিং প্লাগইনটা দরকার। যেমন এই যে দেখতে পাচ্ছি একটা জেন কোডিং লেখা আছে। এই কাজটা করার জন্য আমার একটা প্রথমে এটা হচ্ছে ওপেন সোর্স নোটপ্যাড প্লাস প্লাস, এখানে আমি এটা ব্যবহার করি। এটা আমরা তার অফিসিয়াল সাইট থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারি, সর্বশেষ ভার্সন। আর আরেকটা জিনিস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে এর প্লাগইনটা, অর্থাৎ জেন কোডিংটা, এই ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এটাকে যদি ওপেন করি, দুইটা ফাইল পাবো, একটা হচ্ছে এই ফোল্ডারটা, আর একটা হচ্ছে এই ফাইলটা। এই দুইটাকে আমরা কপি করে দিতে হবে। যেইখানে এই সফটওয়্যারটা সেটআপ দিছি, ওইখানে প্লাগইন নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের মাঝখানে আমার এই দুইটা মানে এই ফাইল দুটা কপি করে দিতে হবে। আর এখানে কিভাবে করতে হবে, এখানে অবশ্যই একটা স্ট্রাকচার দেওয়া আছে যে কিভাবে করতে হয়। তো আমার এটা দরকার নেই। এখন এইটা করার কারণে যতক্ষণ পর্যন্ত আমার এখানে জেন কোডিং লেখা না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার জেন কোডিং করা যাবে না। তো এখন জেন কোডিং দেখাই যে জেন কোডিংটা আমরা কিভাবে করতে চাই। আমি এখানে দেখাবো দুইটা, একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে CSS। আমরা সাধারণত এই দুইটা বেশি ব্যবহার করি। তো এই দুইটা করার জন্য জেন কোডিংটা যেটা দরকার, একটা আমি অবশ্যই এখানে একটা ডেমো বানিয়ে রাখছি, দেখাই। যেমন হ্যাঁ, আমি যদি এইখান থেকে এই পর্যন্ত এতটুকু লেখা টাইপ করতে চাই, তখন আমার মিনিমাম 5 মিনিট সময় এখানে লস হইতেছে। আর শুধু 5 মিনিট সময় না, এই যে এইটা একটু সামনে, তারপরে এইটা, তারপরে আবার একটা স্পেস দেয়া, এইটা এটা ভালো একটা ঝামেলার বিষয়। যদি আমরা টাইপ করতে চাই, তখন বুঝতে পারি যে কি পরিমাণ ঝামেলা। তো এই যে এতটুক জিনিস শুধুমাত্র এই যে এতটুকু টাইপ করলে আশা করবো। একটা ডেমো দেখাই, একটা নতুন একটা পেজ নেই, এটার ল্যাঙ্গুয়েজ দেই মানে HTML, আর এটা সেভ করছে ডেস্কটপে। আচ্ছা, আগে এইটা নেই, আমি লিখবো শুধুমাত্র HTML5, তাহলে এটা এসে পারবো। যেমন এটা কপি করে নিয়ে যাই, Ctrl+C দিলাম। এখন যদি আমি এখানে যাই, যদি Ctrl+V দেই, লিখলাম কি HTML, তারপরে একটা কোলন, পরে 5। এখন সেভ করি, এটা সেভ করি ডেস্কটপে, সেভ করি আপাতত ডেস্কটপ, নাম যা আছে তাই থাক। এই যে একটা ফাইল আমার তৈরি হয়েছে। এখন আমি যদি এইখানে Ctrl+E দেই, কিবোর্ড থেকে Ctrl+E, আমরা দেখতে পারলাম যে বিশাল বড় একটা কোড এসে পড়ছে এখানে। আবার আন্ডু করি, Ctrl+Z দিই, হ্যাঁ, এটা ডুপ্লিকেট করি, Ctrl+D দেওয়ার কারণে এখন আমরা দেখতে পারতেছি যে যদি এখানে Ctrl+E দেই, তখন একটা বিশাল একটা স্ট্রাকচার এসে পড়ে। এটাই মূলত জেন কোডিং। জেন কোডিং কি? জেন কোডিং হচ্ছে আমার কাজটাকে সহজ করে দেওয়া। এমন যদি আমি HTML এর ডকুমেন্ট লিখতে চাই, আমার এই ফরম্যাটটা অবশ্যই লিখতেই হবে, এটা বাধ্যতামূলক। তো এই কাজটা যাতে করে এত কষ্ট করে লেখা না লাগে, শুধুমাত্র HTML5 লেখার কারণেই আমার এত বড় একটা কোড এসে পড়ছে। এটা হচ্ছে জেন কোডিং করা। তো এটা হচ্ছে যে HTML এ। আর দেখাই ডেমো, আমি অবশ্য বানাই রাখছি। যেমন HTML5 লিখলেই এইখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, আর এইগুলা কি? এগুলো হচ্ছে এক একটা, আমরা জানি HTML প্রত্যেকটা কি থাকে, এক একটা ট্যাগ থাকে। এখন আবার প্রত্যেকটা ট্যাগের আবার দুইটা থাকে, একটা শুরু ট্যাগ, একটা শেষ ট্যাগ। আমার যদি শুরু ট্যাগ শেষ ট্যাগ লিখতে চাই, তখন অনেক সময় নেয়। এই কারণে আমি এইটাতে করতে পারি, যদি লিখি শুধুমাত্র সিলেক্ট, এটা একটা ট্যাগ, যদি এতটুকু লিখি, এইটা এসে পড়বো। উদাহরণ দেখাই, আমি এই আর যা লাগতে হবে আমার সব বডির মাঝখানে, তো এই কারণে আমি বডির আগে থেকে একটু জায়গা করে নিলাম। এখন আমি যদি এইখানে লিখি যে সিলেক্ট, লিখছিলাম ওইখানে SELECT, সিলেক্ট, আমি যদি লিখি সিলেক্ট, এটা ডুপ্লিকেট করি, Ctrl+D, ডুপ্লিকেট করা হলো। এখন কার্সর শেষে নিয়ে যদি আমি লিখি, প্রেস করি Ctrl+E, দেখতে পারতেছি একটা বিশাল বড় একটা মানে স্ট্রাকচার পেয়ে গেছি, যেটা আমার টাইপ করার দরকার ছিল না। আর দরকার ছিল, কিন্তু টাইপ করার দরকার নেই। শুধুমাত্র সিলেক্ট লেখার কারণেই, Ctrl+E দেওয়ার কারণে জেন কোডিং এ সে বলে দিছে এতটুকু লেখা। তো অনুরূপভাবে আমি যদি লিখি
ইউএল, ইউএল দ্বারা ইউআরএল বোঝায়, মানে একটা ট্যাগ। এটা আমি যদি লিখতাম শুধু ইউএল, তাহলে আসতো এইটা, এই শুরুটা আর এই শুরুটা, যেমন নাকি এই সিলেক্টের মাঝখানে আসছিল এই শুরুটা আর এই শুরুটা। এটা অবশ্য এক্সট্রা, এটা আমরা আপাতত পরে বুঝি। তো সিলেক্ট লেখার কারণে আমার দুইটা ট্যাগ পাইছিলাম, শুরু ট্যাগ শেষ ট্যাগ। এখন আমি যদি এই, আচ্ছা এই ডেমোটা দেখাই দেই। আমি যদি লিখি ইউএল, এটা একটা কপি করি, কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট করি। হ্যাঁ, এখন যদি এখানে লিখি কন্ট্রোল ই, সরি হ্যাঁ ই দেই, কন্ট্রোল ই প্রেস করি, তখন দেখতে পারতেছি দুটো ট্যাগ পাইছি, একটা শুরু ট্যাগ একটা শেষ ট্যাগ। আচ্ছা একটু ব্র্যাকেট মানে আন্ডু করি। এখন যদি আমি একটা প্লাস সাইন অ্যাড করি, শুধুমাত্র প্লাস সাইনটা অ্যাড করার কারণে কি হলো, কন্ট্রোল ই দিলাম, দেখতে পারলাম সে একটা লিস্ট দিছে, সাথে সাথে একটা ফরম্যাটও দিয়ে দিছে, মানে একটা ন্যূনতম ফরম্যাট আমি পেয়ে গেলাম শুধুমাত্র প্লাস সাইন যোগ করার কারণে। এখন আমি চাইতেছি একটা না, আমি চাইতেছি এরকম একাধিক, এই জায়গায় তিনটা দিছি, আমি চাইতেছি তিনটার বেশি, চারটা পাঁচটা ছয়টা যতগুলা আমার দরকার ততগুলা। আমি এইখানে একটা উদাহরণ দিলাম তিনটা, কন্ট্রোল সি দেই, এখন এখানে এটা পেস্ট করি, কন্ট্রোল ভি দিলাম। এখন আমি যদি এইখানে দেই, দেখি একটা কন্ট্রোল ই দিলে আমার আসবে কি ইনপুট ট্যাগ আসবে, কন্ট্রোল ই দিলাম, আমার ইনপুট ট্যাগ আসে বসছে, কন্ট্রোল জেড দিই। এখন আমি মাঝখানে একটা প্লাস সাইন দিছি, এখন এই জায়গায় যদি দেই কন্ট্রোল ই, তখন দেখতে পাচ্ছি দুইটা পাইছি, একটা ইনপুট ট্যাগ পাইছি একটা টেবিল ট্যাগ পাইছি। আবার কন্ট্রোল জেড দিই, এখন যদি আমি এইখানে রেখে দিই কন্ট্রোল ই, তখন দেখতে পাচ্ছি তিনটা পাইছি, একটা ইনপুট একটা টেবিল একটা লিস্ট ট্যাগ। তো বুঝতে পারতাছি যে আমি যতগুলা ট্যাগ চাই ততগুলা ট্যাগ যদি আমি প্লাস সাইন দিয়ে দেই, তখন কিন্তু সবগুলা ট্যাগ আমার পাশাপাশি আইসা পড়তেছে। এখন এই জায়গায় যদি আমি কন্ট্রোল ই দেই, আচ্ছা এটা ডুপ্লিকেট করার পরে যদি কন্ট্রোল ই দেই, তখন দেখতে পারতেছি আমার তিনটা ট্যাগ অটোমেটিক আইসা পড়ছে। তো এইভাবে শুধুমাত্র যতগুলো দরকার লেখার পরে শুধুমাত্র যদি কন্ট্রোল ই দেই, তখন আমার একটা স্ট্রাকচার পাওয়া যায়। এটা হয়ে গেল এটা। কিন্তু এখন যদি হয় এরকম একই ধরনের, এটা দেখেছিলাম যে কি ভিন্ন ভিন্ন, এই কারণে আমি প্লাস 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 দিয়ে এতগুলো লিখে গেছি। কিন্তু যে চাই প্যারাগ্রাফ চাই 10টা, যেমন একটা ডেমো দেখাই। আমি চাইছি প্যারাগ্রাফটা কয়টা হবে 10টা, তাহলে লিখবো পি, কয়টা চাই 10টা, তাহলে ইনটু ইনটু কত কয়টা 10টা 10 10। এখন যদি আমি এখানে একটা কন্ট্রোল ই দেই, তখন দেখতে পাবো যে 10টা প্যারাগ্রাফটাই সে আইসা পড়ছে। শুধুমাত্র এতটুকু লেখার কারণে আমার এই বিশাল একটা স্ট্রাকচার আইসা পড়ছে, আমার আর কষ্ট করা লেখা লাগলো না, এখানে যত সংখ্যা দেবো ততটা আইসা পড়বো। তো এটা গেল এটা। ঠিক অনুরূপ ভাবে এটা একটু ভিন্ন, এটা হচ্ছে নাম ক্লাস। যেমন আমরা জানি এই যে একটু আগে লিখছিলাম প্যারাগ্রাফ, এখন প্যারাগ্রাফের মাঝখানে আমি একটা নাম দিছি যাতে করে পরবর্তীতে আমি এর কল করতে পারি। তো এই কাজটা করার জন্য আমি তার একটা নাম দিছি, মানে তাকে একটা আইডেন্টিফিকেশন করছি, নাম দিছি নেম। এখন একই জিনিস, যেমন প্যারাগ্রাফ হবে একটা ক্লাস হবে নাম হবে, প্যারাগ্রাফ হবে ক্লাস হবে নাম হবে, প্যারাগ্রাফ হবে ক্লাস হবে নাম হবে, এই একই কাজটা আমার বারবার করা লাগতেছে। এখন যদি 20টা হয় 30টা হয় 100টা হয়, তখন তো আমার জান বেরিয়ে যাবে। তো এই কাজটা করার জন্য আমরা এই কাজটা করতে পারি, যেমন দেখাই। আমি চাইছি কি একটা প্যারাগ্রাফ হবে, প্যারাগ্রাফের কি দিব, আইডি দিব না ক্লাস দিব। যেমন এখানে দেখাই, আমি ক্লাসও ব্যবহার করতে পারি আইডিও ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আমি যেটা চাই ক্লাস বা আইডি আমি যেটা ব্যবহার করতে পারি, যদি ক্লাস ব্যবহার করতে চাই তখন ডট চিহ্ন দিতে হবে, আর যদি আইডি ব্যবহার করতে চাই তখন হ্যাশ বা পাউন্ড চিহ্ন দিতে হয়। আচ্ছা ডট দিয়ে দেখাই, ক্লাস নাম কি হবে নেম, নাম ধরলাম NAME নেম। আচ্ছা এটা গেল আমার কি প্যারাগ্রাফ ট্যাগ হইলো। এখন কয়টা দরকার, সাপোজ 3টা, তাহলে 3টা দিলাম, এই গেল আমার কমপ্লিট। এখন কন্ট্রোল ই দিই, তাহলে কি হবে একটা প্যারাগ্রাফ হবে, প্যারাগ্রাফের মাঝখানে প্যারাগ্রাফ হবে একটা না, সরি প্যারাগ্রাফ হবে 3টা, আর প্রত্যেকটা প্যারাগ্রাফের নাম হবে নেম, আর এই নামগুলো কি হবে টাইপ কি, নামগুলোর টাইপ হচ্ছে ক্লাস, কারণ এই যে ডট চিহ্ন দেওয়া আছে। কন্ট্রোল ই দেই, আচ্ছা এটা ডুপ্লিকেট করার পরে কন্ট্রোল ই দেই, হ্যাঁ দেখতে পারলাম যে এই যে এই কাজটা হয়ে গেছে শুধুমাত্র এত লেখার কারণে। কিন্তু
আমার এখনো একটু সমস্যা আছে যে এই নামটা তো দিলাম, কিন্তু এই নাম এই নাম এই নাম তিনটা তো নাম একই হয়ে গেল, নামটা তো চেঞ্জ হলো না। তো এই কাজটা করার জন্য আমি এইখানে ছোট্ট একটা আরেকটা কানেকশন করতে পারি। এই জায়গায় যদি আমি একটা ডলার সাইন অ্যাড করি, যেমন ডলার সাইন কই, এই যে ডলার সাইন, এই ডলার সাইনটা যদি অ্যাড করি তখন দেখতে পারবো 3 দিছি, তো এখানে 1 2 3 10 দেই, 1 2 10, এটা ডেমো দেখাই। এই জায়গায় 10 দেই, আমি যত ইচ্ছা তত দিতে পারি। এখন একটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পরে যদি আমি এখানে কন্ট্রোল ই দেই, হ্যাঁ দেখতে পাচ্ছি এইটা ছাড়া এই তিনটা ছাড়া এই যে এতগুলো সাইসা বসে, তাও আবার সিরিয়াল ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 প্রত্যেকে ভিন্ন ভাবে। এই কাজটা করতে পারছি শুধুমাত্র এই এতটুকু লেখার কারণে। ঠিক অনুরূপ ভাবে এটাতে দেখাই নিলাম। এবারে সেটা ডিপ, এতক্ষণ শুধুমাত্র প্যারাগ্রাফই দেখাইছি। ট্যাগ কি শুধুমাত্র প্যারাগ্রাফ না, এইচটিএমএল এর যত ট্যাগ আছে সব একই সিস্টেমে এটা করতে হয়। যেমন এটা হচ্ছে দেখাচ্ছি ডিপ ট্যাগ, এটার উদাহরণটা একটু আর দেখানোর অবশ্য দরকার নাই, একটু বলে দেই। আমি নিছি একটা ডিপ ট্যাগ, ডিপ ট্যাগের ভিতরে একটা ক্লাস নিছি, অর্থাৎ এই নামগুলো হবে ক্লাস, সরি ডিপ ট্যাগ নিছি, ডিপ ট্যাগের নাম হবে আইডি, এই ডিপ ট্যাগের নাম হবে আইডি, আর নাম এই মানে টাইপ হবে আইডি, নাম হবে কল, নাম হবে কল। এখন ভিতরে ঢুকলাম, এই যে একটা সাইন দিলাম, এই সাইন দ্বারা ভিতরে ঢুকলাম, অর্থাৎ এই একটা ডিপ ট্যাগ যার নাম হবে কল, এর মাঝখানে আবার ডিপ ট্যাগ হবে, কয়টা হবে? 3টা। এই যে 3 লিখে দিছি এই কারণে হবে 3টা। আবার প্রত্যেকের ক্লাস দিছি, এই ডট দেওয়ার কারণে ক্লাস হয়েছে, অর্থাৎ প্রত্যেকের টাইপ হবে ক্লাস, নাম হবে 1 1 1 1। আবার যেহেতু ডলার সাইন দিছি তার মানে নামগুলো চেঞ্জ হবে, যত সংখ্যা পর্যন্ত দেওয়া আছে তত সংখ্যা পর্যন্ত। তো আমি কি করলাম, মূল কথা হচ্ছে একটা ডিপ বানাইছি, এই ডিপের মাঝখানে আরো 3টা ডিপ বানাইছি, এই যে 3টা ডিপ। এখন এই ডিপের একটা নাম দিছি আইডি নাম, আর এই মাঝখানে যে 3টা ডিপ ছিল এই 3টা ডিপের নাম দিছি ক্লাস নাম। এই যে মূলত এইটাই হয়েছে, এই একটা ডিপ, এই ডিপের মাঝখানে 3টা ডিপ, আর এই ডিপের নাম দিছি আইডি, আর এই 3টা ডিপের নাম দিছি ক্লাস। উদাহরণ দেখানোর অবশ্য প্রয়োজন নাই, তারপরও একটা যেহেতু টিউটোরিয়াল হইতেছে একটু দেখাই দিই। কন্ট্রোল ভি দিলাম, আইসা পড়লো এটা, ডুপ্লিকেট করি, এখন কন্ট্রোল ই দেই, তো দেখতে পারলাম যে একটা প্যারাগ্রাফ মানে একটা ডিপ, যে বলছিলাম একটা ডিপ, তার মাঝখানে হবে 3টা ডিপ, এই চিহ্ন দ্বারা আমরা বুঝাইতেছি ভিতরে ঢুকাতেছি, ডিপের ভিতরে, ডিপের ভিতরে হবে 3টা ডিপ, এই যে 3টা ডিপ, এই যে 3টা ডিপ হয়ে গেছে। এখন এটার সাথে এটার ক্লাস হয়েছে এতটুক, আইডি হয়েছে এতটুক, আইডি হয়েছে এতটুক, আর নাম হচ্ছে এটা। তো এটা গেল এটা। এখন আসি এই সিরিয়ালটা, এইটার কামাল, এটা কামালি বলতে হবে। যেমন আমি শুধুমাত্র এতটুকু লেখার কারণে এইখান থেকে এই পর্যন্ত পেয়ে গেছি, এই বিশাল ট্যাব, এইটা টাইপ করতে ন্যূনতম 10 মিনিট সময় লাগবে, মানে আমার না সবারই 10 মিনিট সময় লাগবে এটা টাইপ করতে যদি আমি জেন কোডিং না করি। তো কি করছি, এই সিস্টেমে কি একটা টেবিল নিছি, মানে টেবিল ট্যাগ, টেবিল ট্যাগের নাম দিছি মানে আইডি নিছি, সরি ক্লাস নিছি ডট চিহ্ন দ্বারা, আর নাম দিছি কি সেরিফ। তো এই যে টেবিল ক্লাস নিছি, নাম দিছি কি সেরিফ। হ্যাঁ, এখন এই একটা টেবিলের ভিতরে কি করছি, রো নিছি, রো নিছি কয়টা, টিয়ার দ্বারা রো বোঝায়, রো নিছি কয়টা? 3টা, এই যে রো 3টা, এই একটা রো, এই যে 2টা রো, 2 নম্বর রো, আর এই যে 3 নম্বর রো, রো নিলাম। আর প্রত্যেকের ভিতরে, অর্থাৎ প্রত্যেকটা রোর ভিতরে মানে সেল নিছি কয়টা করে? 4টা, এই যে সেল কয়টা? 4টা, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তো আমি শুধুমাত্র এতটুকু লেখার কারণে আমার বিশাল একটা স্ট্রাকচার এসে পড়ছে। কি করছি, একটা টেবিল নিছি, টেবিলের ভিতরে 3টা রো নিছি, প্রত্যেকটা রোর আবার 4টা করে সেল নিছি, আর শুধুমাত্র প্রথম টেবিলটার একটা নাম দিছি ক্লাস নাম। এই গেল আমার এই কোডটা। তারপর একটা ডেমো দেখাই দিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ই। হ্যাঁ, দেখতে পেলাম যে বিশাল বড় নাম এসে পড়ছে। এখন
আমি যদি এইখানে কিছু নাম লিখতাম, যেমন C1, মানে যে কোনো একটা নাম লিখি, C1 C2 C3 C4 এরকম করে যদি আমি লিখতাম, তখন একটা ডেমো দেখায়, অবশ্যই ডেমো বানিয়ে রাখছিলাম। ডেমোটা কোনটা? এইটা, এই যে টেবিল। আমি এই কাজটা করার জন্য, অবশ্যই এটা না, এইটা, কারণ এই কাজটার ভিতরে আবার একটু কাজ করা হয়েছে, যে দুইটা সেল মিলে একটা হয়েছে, আবার দুইটা কলাম মিলে একটা হয়েছে, ঠিক আছে। এই কাজটা অবশ্যই একটু অ্যাডভান্সের। মোট কথা হচ্ছে এরকম একটা টেবিল বানাইছে। এই যে কি, প্রথমে টেবিলের ভিতরে রো আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এই এক রো, এই আর এক রো, এই আর এক রো, এই আর এক রো। আর প্রত্যেকটা রোর ভিতরে সেল কয়টা? চারটা করে। এই একটা সেল, এই একটা সেল, মানে এই রোর ভিতরে একটা সেল, দুইটা, তিনটা, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। এই সেলে, এই রোর ভিতরে চারটা, এই রোর ভিতরে চারটা। তো এটা হচ্ছে আমার মূলত টেবিল তৈরি করার। ওই কাজটা আমার করতে গেলে এতটুকু লেখা লাগতো, শুধুমাত্র এতটুকু লিখেই আমার কাজটা কমপ্লিট। আচ্ছা, এইটা আর এটা মূলত একটাই, তবে এইখানে একটু কাজ করছি, যেটা ওইটার ভিতরে টেবিলের নাম দিছিলাম, এই যে আইডি নাম দিছি টেবিল, সেরিফ। এখন এটার ভিতরে একটু কি করছি, আবার ক্লাসেরও নাম দিছি, মানে এই যে রো, রো বানাইছি কয়টা? রো বানাইছি তিনটা। আবার প্রত্যেকের নাম দিছি, এটা হচ্ছে তার নামটা, এই পর্যন্ত নামটা, ঠিক আছে। এই যে নাম, এই সাইন সহ নাম হয়ে গেছে। আর আগের মতোই, তাহলে কি হলো, একটা টেবিল, টেবিলের ভিতরে রো, রো কয়টা? রো তিনটা। আর প্রত্যেকটা রোর ভিতরে কি আমার কি বলে, কলাম বা সেল কয়টা? চারটা। তবে ডিফারেন্স হচ্ছে, এটার ভিতরে একটা, এই টেবিলের একটা নাম দিছি, আবার রোরও একটা নাম দিছি। যেমন টেবিলের নাম হয়েছে এইটা, রোর নাম হয়েছে এইগুলা। এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, শুধুমাত্র এত টাইপ করার কারণে আর এত বড় একটা স্ট্রাকচার পাইছি। এখন আমি যদি লিখি ইনপুট, এই জায়গায় অবশ্যই লেখা হয়েছে, যদি আমি লিখতাম শুধুমাত্র এ, তখন পাই যেতাম একটা অ্যাঙ্কর পয়েন্ট আর একটা অ্যাঙ্কর পয়েন্ট, মাঝখানে একটা, এইটা। আমি একটা ডেমো দেখাই, যেমন আমি যদি এখানে লিখি ইনপুট, IN PU, সরি PUT, ইনপুট লেখা যদি কন্ট্রোল ই দেই, তখন দেখতে পারতেছি হইতেছে কি, ইনপুট টাইপ, এই এতটুকু এসে বসছে। একটু আবার আন্ডু করি, কারণ আমরা জানি প্রত্যেকটা ইনপুটের অবশ্যই একটা না একটা টাইপ হবেই। তো আমি যদি টাইপটা আগে থেকে লিখে দিই, যেমন ইনপুট কোলন, আমি যদি লিখি এটা, যেমন টেক্সট, TEXT, টেক্সট। এখন যদি আমি কন্ট্রোল ই দেই, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি টাইপটা হয়ে গেছে, টাইপটা অটোমেটিক সে টেক্সট ধরে নিছে। এটি অবশ্য অন্য কারণে, এটা আমার আপাতত বোঝার দরকার নাই। বা এটা হচ্ছে আমার ওই যে কল করার জন্য, ওই যে আমি ক্লাস আইডি দিছিলাম, ওই ক্লাস আইডি গুলো এখানে। আচ্ছা, তো কি হচ্ছে, ইনপুট লেখার কারণে, শুধুমাত্র টেক্সট লেখার কারণে সে আমার এই স্ট্রাকচার নিয়ে আসছে। ডেমোটা দেখাই, ডেমোটা, হ্যাঁ, যদি আমি ইনপুট টেক্সট লিখতাম, তাহলে এই এতটুকু এসে পড়তো, অর্থাৎ এরকম এইখানে কিন্তু লেখা যাইতেছে, আমি এখানে চাইলে লিখতে পারি। তো এই কাজটার কারণে এখানে লেখা যায়। এখন যদি আমি ইনপুট টাইপ পাসওয়ার্ড দিতাম, এখানে যদি টেক্সট না দিয়ে, আচ্ছা কন্ট্রোল জে দিই, টেক্সট না দিয়ে যদি পাসওয়ার্ড দিতাম, তখন এরকম এসে পড়তো, পাসওয়ার্ডের মতো এসে পড়তো। এখন যদি পাসওয়ার্ড না দিয়া যদি আমি দিতাম রিসেট, বা রিসেট আসতো। যদি দিতাম কন্টিনিউ বা প্রেস বা বাটন, তখন এই যে কন্টিনিউ প্রেস বা বাটন আসতো। যদি দিতাম ফাইল, তখন আসতো এই ফাইল, মানে আপলোড করা। যেমন এখানে আমি প্রেস করি, মনে হইতেছে যে আমি একটা ফাইল আপলোড করতে পারতেছি, একটা ওয়েব পেজ তৈরি করতে পারতেছি, ঠিক না? তো এই কাজগুলা সহজেই করা যায়। এই, এটা হচ্ছে HTML এর, এতটুকু মূলত পারলে HTML সম্পর্কে ধারণা পাওয়া যায়। এবার একটু আসি যে CSS সম্পর্কে। CSS এর ভিতরে আমার অবশ্য ডেমো এটাই করি, হ্যাঁ, এই যে এটা হচ্ছে CSS এর ভিতরে বানিয়ে রাখছি অবশ্য আগে থেকেই। আমি যদি লিখি শুধুমাত্র এতটুক, আমার এইখান থেকে এই এতটুকু আশা করব, কারণ এটা হচ্ছে আমার ফন্ট ফেস। ফন্ট ফেসটা কি, আমরা যারা CSS করি তারা অবশ্যই জানি, নতুন করে বলার প্রয়োজন নাই। আমি তাহলে তো অবশ্যই এই ব্যাপারে একটা PDF আছে, এটা না,
পিডিএফটা কই, পিডিএফটা এই যে জেন কোডিং তারা ওই সাইটেই দিয়ে দেয়। এটা হচ্ছে HTML এর, বড় করি, সাইজ বড় করি। হ্যাঁ, এটা হচ্ছে HTML এর অবশ্য। কিভাবে করতে হবে দেখাই দিছে। এটা HTML এর। হ্যাঁ, এইটা হচ্ছে CSS, এখান থেকে শুরু CSS এর। তো এখান থেকে সবগুলাই আছে। আমি শুধুমাত্র কয়েকটা বেছে নিছি যে আমার সাধারণত যেগুলো একটু বেশি প্রয়োজন পড়ে, আমার না সবারই প্রয়োজন পড়ে। তো আমি টিউটোরিয়াল তৈরি করতেছি মূলত আমার কারণে, কারণ কিছুদিন পর প্র্যাকটিস না করার কারণে রেখে ভুলে দিই। তো শুধুমাত্র @f লেখার পরে @f লেখার পরে আমার পুরোটা এসে পড়তেছে। পোস্ট লেখার পরে পজিশন এসে পড়তেছে সাথে সাথে ফরম্যাট সহ। এখন আমি যদি চাই পজিশনটা কি হবে, স্ট্যাটিক, চাইলে এস, স্ট্যাটিক মানে এস। এরকম ভাবে যতগুলো ফরম্যাট আছে সবগুলো আমি ফরম্যাট লিখতে পারি। যেমন স্ট্যাটিক আছে, অ্যাবসলিউট আছে, তারপরে রিলেটিভ আছে। যেমন স্ট্যাটিক, এই অ্যাবসলিউট লিখতে চাইলে আমি অ্যাবসলিউট। এখন এটা একটা পুরো পরিপূর্ণ ডেমো দেখানো হয়েছে, অর্থাৎ আমার ফরম্যাটটা লিখতে হলে এতটুকু পুরো লিখতে হবে। অর্থাৎ যেই ট্যাগ ওই ট্যাগ লিখতে হবে, যেই নাম মানে ক্লাস, এখানে ক্লাস ধরা হয়েছে কারণ ডট দেওয়া হয়েছে, ওই ক্লাসের নাম লিখতে হবে। তারপরে পজিশন কি, পজিশন ইজ অ্যাবসলিউট, এই পুরো কাজটা লিখতে হবে। শুধুমাত্র যদি আমি এতটুকু লিখি, এতটুকু আসা পড়বে অটোমেটিক। টপ এই এতটুকু আছে আমরা দেখতেছি, এতটুকু এটি বলার প্রয়োজন নাই। হ্যাঁ, এই জায়গায় একটু বলার প্রয়োজন আছে। আমি যদি লিখি বিডি মানে বর্ডার, বর্ডার লিখতে চাইলে শুধুমাত্র বিডি লিখলেই আমার বর্ডার আসে পড়ে। কিন্তু হচ্ছে একটু ডেমো না দেখালে কেমন দেখা যায়। কন্ট্রোল ভি। এখন আমি যদি বিডি লিখি, বিডি লেখার কারণে কন্ট্রোল ই দেই, হ্যাঁ দেখতেছি বর্ডার এসে পড়ছে। কিন্তু আমি তো জানি যে বর্ডার, বর্ডার কি, যেমন এই যে একটা পেজ, পেজের চারপাশে যে একটা বর্ডার আছে, তো আমরা দেখতে পারতেছি বর্ডার কয় দিকে হয়, 4 দিকে হয়। এই একদিক, এই একদিক, এই একদিক, এই একদিক, ঠিক না? আর বর্ডারের ভিতরে আবার তিন ধরনের কাজ হয়। বর্ডারের ভিতরে একটা হচ্ছে এই বর্ডারের কালারটা কি হবে দেখাই, এই যে এখানে বানিয়ে রাখছি। যেমন বর্ডারের প্রথমে হয় সাইজ, মানে বর্ডারটা কতটুকু মোটা হবে, কতটুকু চিকন হবে, এটা সাইজ। পরেরটা হচ্ছে কালার কি হবে, এটা হচ্ছে কালার। পরেরটা হচ্ছে সরি, এটা হচ্ছে স্টাইল। দ্বিতীয়টা হচ্ছে স্টাইল, প্রথমে হচ্ছে সাইজ, পরে হচ্ছে স্টাইল। আর 3 নম্বর হচ্ছে কালার, কালার কি হবে। তো আমি দেখতে পারতেছি প্রথমে সে একটা বর্ডার দিছে মিনিমাম, এটা 3 বা 4 হবে বর্ডারের পিক্সেল। আর স্টাইল দিছে দাগ, অবশ্য স্টাইলগুলোর নাম আছে, একটা দাগ স্টাইল, আমি আপাতত এতটুকু বুঝতেছি। আর কালার, কালার দিতেছে খয়েরি বা সরি ধূসর বা মাটি কালার, ছাই কালার। এখন আমি জানি যে বর্ডার হইলে এই 3টা জিনিস হয়। তো এই কাজটা আমি শর্টকাটে করার জন্য আমি কি করতে পারি, বিডি প্লাস, বিডি প্লাস লেখার কারণেই আমার সে এত বড় স্ট্রাকচার দিয়ে দেয়। যেমন কন্ট্রোল সি দেই, এখানে যাই, কন্ট্রোল ভি দিলাম, আমি লিখলাম কি বিডি প্লাস। বিডি প্লাস লেখার কারণে কি হইতেছে, এই যে একটা ফরম্যাট পেয়ে গেছি। এখন আমার শুধুমাত্র পিক্সেল যদি বাড়াইতে চাই দিয়ে দিব, মানে হোয়াইট বাড়াইতে চাইলে, স্টাইল বাড়াইতে চাইলে স্টাইল দিয়ে দিব, মানে পরিবর্তন করতে চাইলে। আর কালারটা এখানে দিয়ে দিব, কারণ কালার এখানে নাই করা হয়েছে, 00 মানে সাদা। তো এইগুলো আমার এটা। তো এতটুকু কিন্তু আমার লেখা অবশ্যই প্রয়োজন, কিন্তু শুধুমাত্র এতটুকু লেখার কারণে আমার এই বিষয়টা স্ট্রাকচার এসে পড়তেছে। এটা গেল এটা। এইবার বলি যে আগে এটা একটু দেখি, আমি যখন লিখি এম তখন আসে পড়ে মার্জিন, যখন লিখি M1, সরি M1 না, এটা এসে এল। আমি চেয়েছিলাম মার্জিনটা হবে শুধুমাত্র একদিকে, লেফটে, রাইটে, টপে, বটমে, যে কোনো একদিকে। আমি যদি চাই লেফট মার্জিন হবে উপরে মানে টপে, তখন লিখবো কি MT, তাহলে হয়ে যাবে মার্জিন টপ। আর যদি চাই LF মার্জিন লেফট, L রাইট মার্জিন রাইট, LB মার্জিন
মানে বটম বি, মার্জিন বটম এরকম হয়ে যায়। শুধুমাত্র এতটুকু লিখলে আমার এই এতটুকু এসে পড়ে। এখন আমি চাইতেছি মার্জিন এটা হওয়ার পরেও মার্জিন হবে, মার্জিন লেফট তো লিখলাম, কিন্তু এইখানে কি আসবে, এখানে হবে অটো। এই কাজ করার জন্য আমি এ লিখতে পারি। তো যেহেতু এইটা কোলনের ওই পাশে, এই কারণে আমিও কোলন রেখা শুধু এ লিখলাম। তাহলে লিখলাম কি মার্জিন লেফট, আর ওই পাশে হবে অটো। এই যে এইটা আসা পড়ে। এখন এই 2 3 4 এটা দ্বারা কি বোঝায়? ওই যে বলছিলাম মার্জিন কয় দিকে হয়, 4 দিকে। 1 2 3 4, এই 4 দিকে মার্জিন হয়। এই কারণে আমি কি করতে পারি, মার্জিন এরকম দিতে পারি। যদি 4 চাই তাহলে লিখবো মার্জিন 4 দিলে এরকম 4 আসে পড়বো, 3 দিলে 3 আসে পড়বো, 2 দিলে 2, 1 দিলে 1। এটি শুধুমাত্র মার্জিনের ক্ষেত্রে না, এটি হচ্ছে যেই ধরনের ফরম্যাটের মানে স্টাইলের 4টা দিক থাকে তারাই এইটা অ্যাপ্লাই করা যায়। যেমন মার্জিন আছে, প্যাডিং আছে, বর্ডার আছে। যদি মার্জিন এম বর্ডার যদি 4 দিকে চাই তাহলে দিতে চাইবো বর্ডার 2, তখন সরি 4 দিকে চাইলে 4, 2 দিকে চাইলে 2। এখন এই জায়গায় কিন্তু একটা জিনিস আছে, আরেকটা জিনিস লক্ষণীয়, যে এই যে 1টা 2টা 3টা 4টা এর ভিতরে টপ কোনটা, বটম কোনটা, রাইট কোনটা, লেফট কোনটা, এটা কিভাবে বোঝা যায়? বোঝা যায় হচ্ছে এটা হচ্ছে টপ, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে লেফট। আন্তাজে না, আন্তাজে না। এটা দেখি, আমি চাইতেছি এই যে একটা টেবিলের আমরা সবকিছু বৃত্ত আকার কল্পনা করি, যে প্রথমে এইখান থেকে শুরু, টপ এইখানে, তারপরে এইখানে, কারণ এটার পরে এইটা, টপ রাইট লেফট, বটম লেফট। তাহলে আমার সাথে কি টপ রাইট বটম লেফট, এই এরকম একটা বৃত্ত ঘুরে আসতেছে, টপ রাইট বটম লেফট। ঠিক ওরকম টপ রাইট বটম লেফট। এখন আমি এটার মান যদি পাল্টাই তখন টপের মান পাল্টাই যাব, এটা পাল্টাইলে রাইটের মান পাল্টাই যাব, এটা পাল্টাইলে বটম পাল্টাইবো, এটা পাল্টাইলে লেফট পাল্টাই যাব। এখন আমি তখন কথা হচ্ছে যে 4টাই হয় তাহলে 2টা 2টা কেন, 2টা 3টা 1টা এটি কেন? কারণ হচ্ছে আমি যদি চাই 4টা পরিবর্তন করতে তখন এটা ব্যবহার করতে পারি। আর যদি চাই যে না এই দুইটা হবে এক পদের, এই দুইটা হবে আর এক পদের, তখন আমি দুই ব্যবহার করতে পারি। এই যে 2, তখন হবে কি এই প্রথমটা হচ্ছে কি টপ, তাহলে টপ আর বটম এক ধরনের হবে। আর এটা হচ্ছে কি টপের পরে কি রাইট, তো রাইট আর লেফট এক ধরনের হবে। 2 ব্যবহার করলে এটা, 3 ব্যবহার করলে টপ রাইট বটম করছি কিন্তু লেফট করি নাই, 4 নম্বর করলে 4টাই পরিবর্তন হবে। আচ্ছা, এই গেল এটা। সিলেক্ট কালার আছে, সব একই ধরনের। আমি জাস্ট শুধুমাত্র সবগুলা দরকার, যেগুলো বেশি দরকার এগুলো নিয়ে আসছি। যেমন আমার দরকার ফন্ট ফ্যামিলি, শুধুমাত্র এফএফ লিখলে ফন্ট ফ্যামিলি এসে পড়বো। আর যদি লিখি ফন্ট ফ্যামিলির নাম আসছে অবশ্য সেরিফ, আমি যদি লিখি ফন্ট ফ্যামিলি এস তখন আসে ফন্ট ফ্যামিলি সেরিফ, আর যদি লিখি ফন্ট ফ্যামিলি এস এস আসে ফন্ট ফ্যামিলি সেন্সিটিভ। এরকম এই গেল মোটামুটি আমার সিএসএস। তো এইচটিএমএল আর সিএসএস এর জেন কোডিং কিভাবে করতে হয় মোটামুটি এই সম্পর্কে একটা পুরো ধারণা এসে পড়ছে। আশা করি আর এই ব্যাপারে আর অন্য কোনো হেল্পের দরকার নেই। তারপরে যদি হেল্পের দরকার হয় তখন এই যে একটা বই তো আছেই, আমরা এই বইটা থেকে দেখতে পারি। এই পাশে হচ্ছে সব আমার শর্টকাট গুলা, যেমন এই পাশে এইটা লিখলে আমার এটা এসে পড়বে, এই যে এইটা লিখলে এইটা এসে পড়ে। আর এইচটিএমএল এর ক্ষেত্রে উপরে দেওয়া থাকে, যেমন এই যে এইচটিএমএল এর ক্ষেত্রে এটা তো সব জেন কোডিং। এইচটিএমএল এর ক্ষেত্রে উপরে দেওয়া থাকে যে আমি যদি চাই এইটা লিখি তাহলে এসে পড়বে এইটা, এটা লিখলে এসে পড়বে এইটা। আচ্ছা, খোদা হাফেজ।